সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সঙ্গে রয়েছে অরণ্য বিনতি ইউনুস। সরাসরি চলে যাব বিস্তারিত সংবাদে। সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছে। ভোররাতে লক্ষ্মীদারি সীমান্তের ১ নম্বর বিজিবি পোস্টের কাছে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানান ওই যুবকের মাথা, চোখ, মুখ সহ কয়েকটি স্থানে ছড়া গুলি লেগেছে। স্থানীয়রা জানান বিজিবি ১ নম্বর পোস্টের পাশে সরকারি খাস জমিতে আলমগীরের বড় ভাইয়ের একটি মাছের ঘের আছে। আলমগীর ভোররাতে ঘেরে মাছের খাবার দিতে যায়। ওই সময় পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে টহলরত সদস্যরা তাকে চোরাকারবারি ভেবে গুলি ছোড়ে। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরের তীব্র ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূল। ভাঙনের কবলে পড়েছে মেরিন ড্রাইভের 0 পয়েন্ট পর্যন্ত 10টি স্থান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কক্সবাজার শহর শাখার সভাপতি ইরফান উল হাসান বলেন, ভাঙন রোধে উপকূলে গাছ লাগানো প্রয়োজন। এর ফলে প্রাকৃতিকভাবে সৃষ্ট বালুর ডেল হবে সমুদ্র পাড়ের বেড়িবাঁধ। একই কথা বললেন সবুজ আন্দোলনের সভাপতি নুরুল আমিন শিকদার। স্থায়ীভাবে এসব ভাঙন রোধের টেকসই পরিকল্পনা গ্রহণ করা না গেলে পর্যটন ব্যবসা সহ কক্সবাজার শহর পড়বে ঝুঁকির মুখে, এমনটাই মনে করছেন সচেতন মহল। জিও ব্যাগ দিয়ে এই গভীর ঢেউকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। মেরিন ড্রাইভ এবং চা বাগানকে যদি রক্ষা করতে হয়, আমাদেরকে অবশ্যই একটা টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্থায়ী কোনো বেড়িবাঁধ না থাকাতে সেগুলো সমুদ্রের প্রবল জোয়ারের ধাক্কায় সাগরের পানির সাথে প্রায় 2 থেকে 300 ঝাউ গাছ সাগরের সাথে বের হয়ে গেছে। সাগরকে মোকাবেলা করতে হলে সাগরের যে উদ্ভিদ রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মোকাবেলা করা প্রাকৃতিকভাবে সম্ভব। বিজ্ঞানীরাও সেটি বলছেন। আসলে নিশিন্দা সহ, কেয়া সহ যে সমস্ত সমুদ্র জাতীয় উদ্ভিদ আছে সেগুলো দিয়ে কিন্তু সাগরের আশেপাশে যদি রোপণ করা যায় তাহলে তারা সেখানে বিশাল আকারের বালুর ডেল সৃষ্টি করে এবং এই বালুর ডেল দিয়েই মূলত সাগরের প্রবল ঢেউ এগুলো মোকাবেলা করা সম্ভব। দুদকের তদন্তের ভুয়া চিঠি তৈরি করে নাটোরের গুরুদাসপুর খাদ্য গুদাম কর্মকর্তা থেকে ৫ লাখ টাকা চাঁদা নেয়ার সময় নাজমুল হাসান নামে এক প্রতারককে আটক করা হয়েছে। রোববার রাতে গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে থেকে তাকে সেনাবাহিনী সহায়তায় আটক করেছে এনএসআই। আটক নাজমুল গুরুদাসপুর উপজেলার খামার নাচকোর এলাকার মকবুল হোসেনের ছেলে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে প্রধান সহকারী জুলহাস উদ্দিন জানান, গত ৪-৫ দিন আগে নাজমুল নিজেকে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার মোবাইলে দুদকের ভুয়া চিঠি পাঠায়। পরে ফোন করে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেবেন বলে ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। গুরুদাসপুর থানার ওসি আসমাউক হক জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। কুমিল্লা ইপিজেডের মেডিকেল সেন্টারের জনবল নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজের পক্ষ থেকে লিগ্যাল নোটিশের পরে এবার নিয়োগ স্থগিত এবং মেডিকেল সেন্টারে অনিয়ম এবং তদন্ত এবং ইপিজেডের পরিচালক আবদুল্লাহ আল মাহবুব ও চিকিৎসক ডাক্তার রাদিয়া আফরিনের বিরুদ্ধে নিয়োগের স্বজনপ্রীতির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ দেওয়া হয়। এছাড়াও প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ সহ বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশে যে কোনো দুর্নীতি হলে সেই দুর্নীতির তদন্তের দায়িত্ব হলো দুর্নীতি দমন কমিশনের। দুর্নীতি দমন কমিশনে আমি গত 30 তারিখে একটি চিঠি প্রেরণ করি যে দুর্নীতি দমন কমিশন যাতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে এবং যে নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন উঠেছে, দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির অভিযোগটাকে যেন খতিয়ে দেখে এবং নিয়োগ প্রক্রিয়া যেন আপাতত স্থগিত রাখে। জামালপুরে REB-PBS এর বিদ্যমান সংকট নিরসনের 7 দফা দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
সকালে বেলটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সামনে জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধন করেন। তারা জানান 7 দফা দাবির প্রেক্ষিতে গঠন করা কমিটিগুলোর কার্যক্রম চলমান অবস্থাতেই আরইবি কর্মকর্তারা সমিতিতে প্রবেশ করে উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। তারা আরও অভিযোগ করেন, হয়রানিমূলক বদলির বিষয়ে কমিটির সুপারিশ বাস্তবায়ন না করে পরিকল্পিতভাবে বিদ্যুৎ সেবায় জটিলতা সৃষ্টি করা হচ্ছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয়। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে হত্যাকাণ্ডের প্রতিবেদন হস্তান্তর করে পুলিশ। এতে বলা হয়েছে, আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলে রাখা হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। মানিকগঞ্জে ক্রাইম পেট্রোল বিডি এবং সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যুরো অব হিউম্যান ফ্রেন্ডশিপ এনজিওর চেয়ারম্যান আব্দুল কাদির টিপু। সংবাদ সম্মেলনে আব্দুল কাদির টিপু বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তার নামে অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রোল বিডি এবং সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পত্রিকা সহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করেছে। আওয়ামী লীগ নেতার প্রভাবে জমি দখল এবং চাঁদা দাবি সহ প্রতারণার যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট বলেও দাবি করেন তিনি। বরিশালের বাকেরগঞ্জে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন পদ বঞ্চিত নেতাকর্মীরা। উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজারে বিএনপির পকেট কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন ইউনিয়ন বিএনপির সাবেক নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল সালাম শিকদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রদল সভাপতি রিপন বিশ্বাস, জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হাওলাদার সহ আরও অনেকেই। বক্তারা বিএনপিকে সুসংগঠিত করতে বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী এবং যোগ্য নেতাকর্মীদের পদ দেওয়ার আহ্বান জানান। এই উপজেলায় বারবার চাপিয়ে দেওয়া কমিটি একবার রাত্রে, একবার দিনে, একবার দুপুরে, এক এক সময় এক এক ভাবে তার নিয়ন্ত্রিত লোকের মাধ্যমে, লোক অন্য দল করলেও সমস্যা নাই, শুধু তার বা তার অনুগত লোকের কথা বলতে হবে, তাহলেই সে কমিটি পাবে। এই নিয়ামতিতে আমার ফ্যামিলির চেয়ে, আমার চেয়ে কার উপর জুলুম বেশি হয়েছে। এই ইউনিয়নে কমিটি ও কাউন্সিল সংক্রান্ত যে পকেট কমিটি তৈরি করা হয়েছে, এর অর্ধেকের বেশি মানুষ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোক। আবুল হোসেন খানের নেতৃত্বে তার তদন্তবিহীন, মেরুদণ্ডবিহীন থানা আহ্বায়ক কমিটি একটা অবৈধ কমিটি চাপিয়ে দিল এই নিয়ামতি আহ্বায়ক কমিটি নামে। যারা বিএনপি নিবেদিত প্রাণ, দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত, বিএনপি করে, তাদেরকে সকলকে সমন্বয় করে কমিটি করা হোক। তারা একচেটিয়া পকেট কমিটি ন্যাক্কারজনকভাবে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। টাঙ্গাইলে বিএনপির 3 নেতার নামে মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী এবং শান্তিকামী নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য মনিরুজ্জামান, মাসুম আহমেদ, গফুর শিকদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, জুবায়ের হোসেন, গোলাম রব্বানী এবং শাহ আলম দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে বিএনপির রাজনীতি করে আসছেন। গত শনিবার একটি চাঁদাবাজির মামলায় বিএনপির 3 নেতা সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু এই মামলাটি কাল্পনিক এবং ভুয়া। এ সময় বিএনপির এই 3 নেতার মুক্তির দাবি জানান বক্তারা। আমার স্বামী দোষী করে বাসা থেকে এনে পাড়ায় এনে মিথ্যা মামলা চক্রান্ত করেছে। আমার স্বামী নির্দোষ, কোনো দোষী কোনো অপরাধী এলাম, কোনো কাজ করতে পারে না। উনি খুবই ভালো, উনি মুক্তি চায়। আমাদের আপনার ওয়ার্ডে বা অত্র এলাকায় কেউই বলতে পারবে না যে কারো কাছ থেকে 10 টাকা চাঁদা পাইছে, কারো জায়গায় হুমকি দিছে, এরকম কোনো কিছু আমার বাবা কোনো সময়ই করে নাই। ওনাকে নির্দলীয়ভাবে ষড়যন্ত্র করে ওনাকে ফাঁসানো হয়েছে। আমি আমার বাবার মুক্তি চাই। তাদের মুক্তি চাই, তাদের মুক্তি অবিলম্বে, তাদের মুক্তি দেওয়া হোক, আমরা এই দাবি করি। আমি আমার ছেলে নির্দোষ এই হিসাবে আমি দাবি করি এবং মুক্তি চাই।
এবং তার সাথে আরো 2 জন আছে আমার ছাত্র গোলাম রব্বানী শাহ আলম, এদেরও আমি মুক্তি চাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। সকালে উপজেলার বিরাবো এলাকায় মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন সহ আরও অনেকে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিদায় এবং বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলমকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ অলিউল্লাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় সংশ্লিষ্টরা। দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ। অনুষ্ঠানে ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম তার কর্মজীবনে সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। আর নবাগত প্রশাসনিক কর্মকর্তা ওলিউল্লাহ সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্বাবলম্বী করতে ১.৫ কোটি টাকা ব্যয়ে মুরাপাড়া মুক্তিযোদ্ধা সুপারমার্কেট নামে একটি বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলার মুরাপাড়া বাজার এলাকায় বহুতল ভবনের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুইয়া, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক সহ অনেকে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলভুজা দক্ষিণ পাড়া গ্রামে সুরাইল বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। কয়েকদিনের টানা বর্ষণের ফলে বিলের পানি বের হতে না পারায় চলাচলের রাস্তা এবং বাড়িতে হাঁটু পানি জমেছে। এতে যাতায়াত, মসজিদে নামাজ আদায়, রান্নাবান্না সহ দৈনিক কাজ ব্যাহত হচ্ছে। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বিষয়টি তিনি জেনেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাচ্চারা ঘাটাত বাড়ালে, রাস্তাত বাড়ালে স্কুলে যাইতে পারে না, বই খাতা ভিজা যায়। আমরা মেলা ধান চাউল পর্যন্ত গরু বাছুরের খোরাক পর্যন্ত আমরা নষ্ট হয়ে যায়, আমরা গরু বাছুর খেলাতে পারি না। আমাদের রাস্তা বহুদিন ধরে এরকম আমরা পানিবদ্ধভাবে যাতায়াত করি। নামাজের সমস্যা, এই পানির সমস্যা। স্কুলে তো যাওয়া সম্ভবই হয় না, তারপরে হচ্ছে যাওয়ার সময় যদি এনি বিকজ যাওয়া লাগে তো তখন হচ্ছে পুরা এই যে এখন যেরকম অবস্থা দেখতেছেন। চেয়ারম্যান কোটা করে, চেয়ারম্যানটা ঘাটায় ঠিক করে দিবা চাইরা, আর চেয়ারম্যান আসা কি করবি বাবা কও। সমস্যা সমাধানের জন্য জরুরি ভিত্তিতে যে পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটা গ্রহণ করব। মানিকগঞ্জের সিংগাইরে মানিকনগর টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ মুসা মিয়ার সহযোগিতায় খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংগাইর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আলামিন দেওয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলার উদ্বোধক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু সহ আর অনেকে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।